এবার সাফওয়ান চৌধুরী বিস্ময় ভরা কণ্ঠে বললেন, তোরা মুভির হিরোর কথা বলছিস? কি কাণ্ড বল দেখি। কোথায় আমি ভাবলাম সত্যি সত্যি বোধ হয়। এ কথা বলে তিনি হো হো করে হেসে ফেললেন। সীতারাও ফিক করে হেসে ফেললেন। সীতারা বললেন, আমিও সত্যি ভেবেছি। বড় মা ও মেজো চাচুর কথা শুনে শীতল খিলখিল করে হেসে উঠল। তার হাসি দেখে সকালে বোকা বনে গিয়ে নিজেরাও হাসলেন। মেয়েটাও পারেও বটে। এদিকে এতক্ষণ সায়ন আর রুবাব যেন শ্বাসটা আটকে রেখেছিল। ভেবেছিল আজকে বোধহয় সত্যিটা ফাঁস হয়েই যাবে, কিন্তু এই মেয়েটা আবার পাল্টি খেলো। আবার পাল্টি খেয়ে করলো কি, সাইন্টিস্টকে বানিয়ে দিল সাইটেস, আর শুদ্ধ নামের জান খেয়ে নাম দিয়ে দিল ক্যারেক্টার। যদিও পিওর বা ক্যারেক্ট মানে শুদ্ধ। শীতল কথা শেষ করে আর চোখে শুদ্ধ দিকে তাকাতেই চোকাচোকি হয়ে গেল। রু কুচকি তাকিয়ে আছে বিশুদ্ধ পুরুষ। হয়তো ভাবছে তার পাশে বসে তারই নাম বদলে তাকেই সুসুরি দিচ্ছে। এর আগে শুদ্ধ অভিযোগ করেছে, যে মেয়ে কারোর সামনে তাকে চেয়ে নিতে পারবে না সেই মেয়েকে সে বিয়েই করবে না। এই জন্য সাহেব এত রাগ দেখিয়েছিল, কোথাও বলা বন্ধ করে দিয়েছিল, তার রুমেও যেতে দেয়নি। আজ দেখো বলতে পারবে কিনা। যদিও এটা ছোট রিভেঞ্জ, যখন ফাইনাল মোমেন্টে আসবে তখনও সগৌরবে বড় আব্বুর কাছে চেয়ে নেবে। বুঝে নেবেই নেবে বিশুদ্ধ পুরুষটাকে। সে কি ভেবেছে তার করা পাগলামির পরিমাণ একটু বেশি বলে এটাও পাগলামি? না, মোটেও না। এদিকে এখনও মেয়ের বাদরামি বন্ধ হয়নি দেখে সিমিন ফুঁসে উঠলেন। কটমট করে তাকিয়ে শুদ্ধকে অভিযোগ করলেন, শুনলি শুনলি বেয়াদবটার কথা? ও কি এমনি এমনি মার খায় বল শুদ্ধ? শীতলের ইঙ্গিত বা কথা যাচ্ছে শুদ্ধর রাগ উধাও। কি বলবে নিজেই বুঝে উঠতে পারছে না। তবে সায়ন আর রুবাবের মুখ দেখে কেন জানি তার ভীষণ হাসি পেল। হাসলে মেন টার্গেট মিস হয়ে যাবে, তাই মুখটা যথেষ্ট থমথমে করে রাখলো। আর সিমিন এত কিছু পরও মেয়ের করা বাদরামি কমছে না দেখে অঝরে কাঁদতে লাগলেন। আপাতত প্রসঙ্গ পাল্টানো খুব দরকার, তাই শুদ্ধ থমথমে মুখে বলে উঠল, আজ থেকে বাড়ির ছোটরা লাখ টাকার জিনিসও যদি নষ্ট করে কেউ কিছু বলবে না। বলবে না মানে বলবেই না। মারধর তো দূর, যার যা ক্ষতি হবে ক্ষতিপূরণ আমি দেব। তারপরে যেন এই ঘটনা পুনরাবৃত্তি না হয়। এই কথা বলে ঘাড় বাঁকিয়ে শীতলের দিকে তাকালো একবার। পাজি মেয়ে কাটা ঠোঁটে এখনো হাসছে মুচকি মুচকি। তাকে এভাবে হাসতে দেখে শুদ্ধ থমকে উঠল। হঠাৎ ধমকে ওঠায় শীতল চমকে উঠে বলল, হিরো ভালো, আমি কি করব? শুদ্ধ বলল, এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব, বেয়াদব কোথাকার। কি বলতে হয় তাও জানিস না? শীতল বলল, আশ্চর্য তো। এই তো সেদিন কিছু বললাম না বলে চুপ ছিলাম বলে কত ধমকালেন বকলেন, অথচ আজকে বলেছি বলেও ধমকাচ্ছেন। শুদ্ধ বলল, এত কথা শুনতে চাইনি। আগামী কাল থেকে সকাল সন্ধ্যা 2 বেলা আমার কাছে পড়তে বসবি। এ কথা শুনে শীতল আঁতকে উঠল। মাকে দেওয়া বাঁশ তার দিকে ঘুরল কিভাবে? এতক্ষণ তো ভালোই চলছিল, এর মধ্যে পড়াশোনা এন্ট্রি নিল কোন ফাঁক দিয়ে? তার উপরে শুদ্ধ ভাইয়ের কাছে নাকি পড়তে হবে। এ হতে দেওয়া যাবে না। শুদ্ধ ভাই তুখো স্টুডেন্ট, তার পড়ানোর ধাঁচ কেমন হবে তার ধারণা আছে। এত এত পড়া দেয়, হাতের লেখা একটু খারাপ হলে অপমান করে, পড়া না পারলে কান ধরে দাঁড় করিয়ে রাখে, নতুবা মারে। না, সে কিছুতেই পড়বে না। নয়তো এই লোক পূর্বের যত রাগ জমে আছে পড়ানোর নাম করে সব রাগ তুলবে। একথা ভেবে আতঙ্কিত হয়ে কিছু বলতে গেলে ঠোঁটে টান খেল। ব্যথা পেয়ে দু হাতে ঠোঁট চেপে ধরে অস্পষ্ট সুরে বলল, না শুদ্ধ ভাই, তা হয় না। তাছাড়া আপনি এত বিজি মানুষ, আপনাকে এত কষ্ট করতে হবে না। প্রতি উত্তরে শুদ্ধ বলে উঠল, আমার ব্যস্ততা না হয় আমি বুঝে নেব। আর হ্যাঁ, আগামীকাল থেকে তোরা 3 বোন একা কোথাও যাবি না। শখ স্বর্ণ কতটা স্মরণে রাখিস। প্রয়োজনে রুবাব দিয়ে আসবে, নিয়ে আসবে। আমার কথা নড়চড় হলে এক একটাকে আমি নিজে হাতে সায়স্তা করব। হঠাৎ এমন কড়া নিষেধাজ্ঞা জারি করার কারণ বুঝল না কেউ। তবে মুখ ফুটে কিছু বলার সাহসও করল না। সায়নের সাথে শুদ্ধ চোকাচোকি হলে সায়নের ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা দেখা দিল। কি সুন্দর করে এক ঢিলে 4 পাখি মেরে দিল। সিমিনকে বাঁশ দিল, শীতলকে একা পড়ানোর ব্যবস্থা করে ফেলল। ভাইদের আছিলা বাঁশ খাওয়া দেখল, এবং সেই সুযোগে শখ স্বর্ণের সেফটির কথা ভেবে স্বয়ং রুবাবের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিল। শুদ্ধ যখন নিষেধাজ্ঞা জারি করেছে তখন সবাই বিনা বাক্যে মেনে নেবে, কিন্তু তার বাঘিনী কি মানবে? সে দিনের বেলা সেফটি নিয়ে চললেও রাতের বেলা মানবে না। এটা তো আরেক জাতের ঘাড়তেরা। অতপর এসব কথা বাদ দিয়ে সবাই হৈ হৈ করে ইফতার করলো। ভাই বোনেদের পছন্দের আলু চপ নিয়ে কাড়াকাড়ি হলো, হাসাহাসি হলো। গল্পে গল্পে একটু আগে সব রাগবাগ মিটে গেল। পরের দিন সকাল থেকে সত্যি সত্যি শুদ্ধর কাছে পড়তে আসতে হলো। ভেবেছিল কোনো বাহানা দেখিয়ে ব্যাপারটা ঘেঁচে দেবে, কিন্তু না, স্বয়ং তার জননী ঘুম থেকে টেনে তুলে তাকে পড়তে পাঠিয়েছে। সঙ্গে শুদ্ধর হাতে মোটা একটা চালাকার তুলে দিয়ে বলে গেছে,
মাংস তোর, হাড্ডি আমার। কখন কি পড়ালি দেখতে আসবো না, আমি শুধু রেজাল্ট দেখবো। কথা বলে সিমিন বিদায় নিতেই শুদ্ধ তাকে চেলাকাট দেখিয়ে বলেছে, এটাকে সালাম কর, আজ থেকে এটাই তোর শিক্ষাগুরু। এর যা দাপট সেটা তোর সেনাবাহিনী বাপেরও নেই। এবার বই বের কর। মুখ লটকে শীতল বই বের করলে শুদ্ধ তাকে পড়িয়েছে, বারবার একটা পড়া বুঝিয়েছে। শীতল বলেছে বুঝেছে, কিন্তু সেটা যখন তাকে করতে দিয়েছে তখনই বেঁধেছে ঝামেলা। ফলে কপালে জুটল চেলাকাটের বাড়ি। এভাবেই রোজ শুদ্ধর কাছে না চাইতেও পড়তে বসতে হয় শীতলের। কখনো পেট ব্যথা, কখনো মাথা ব্যথা, কখনো চোখ ব্যথা বলে কত কি অজুহাত সৃষ্টি করলেও ছাড় পায়নি। এভাবেই দিন দিন শীতলের পড়ার চাপ বাড়ল। নিত্যদিনের সাথী হলো মার ধমক। তবে শুদ্ধ যখন তাকে কিছু বোঝাতেও এক মনে কিছু লিখত, তখন সে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো। একবার দেখতো শুদ্ধর হাতে সুন্দর লেখা, আরেকবার দেখতো সুন্দর মানুষটাকে। মনে মনে কত কি বলতো, মুখ টিপে হাসতো। শুদ্ধ বুঝতো, তবে কিছু বলতো না। কি বলবে, শীতলকে ওর কাছাকাছি রাখার জন্যই তো পড়ার কথা বলেছিল, নয়তো রিসার্চের কাজ ছেড়ে পড়ানোর সময় আছে কোথায়। আর এই কাজ করার কারণ ভালোবাসা সৃষ্টি, একমাত্র ওষুধ ভালোবাসার মানুষটার খুব কাছাকাছি থাকা, একা সময় কাটানো, পড়ানোর ফাঁকে একটু গল্প, মারলে গাল ফুলিয়ে থাকলে একটু প্রশ্রয় দেওয়া, পড়ানোর ফাঁকে ফাঁকে দু চোখ ভরে দেখা, মন ভরে শরীরে সুবাস টেনে নেওয়া, কলম নেওয়া ছুতোয় ছুঁয়ে দেওয়া। মাঝে মাঝে তার খিলখিল করা হাসি দেখে বুকের তোলপাড় ঝড়টা বহু কষ্টে দমানো। এইগুলোই ভালোবাসার এক একটি অংশ। আর এর থেকেই একটু একটু করে সৃষ্টি হয় ভালোবাসার। দেখতে দেখতে রোজা প্রায় শেষের পথে। সকলের কেনাকাটা এখনও বাকি। শুদ্ধ জরুরি কিছু কাজ থাকায় রুবাব, সারাফাত ও শাওয়ান চৌধুরী মিলে একদিন ইফতারের পরে বাকিদের নিয়ে শপিংয়ে গেলেন। সবাই সবার জন্য মিলেঝুলে মাঝরাত অবধি কেনাকাটা সারল। পরের দিন বাড়ির মেয়েরা টেলার্সে ড্রেস বানাতে দিয়ে এলো। সপ্তাহখানেক পরেই দিয়ে দেবে। সীতারা সিমিন টুকটাক কেনাকাটা করতে গিয়ে মেয়েদের ড্রেসও নিয়ে এলেন। যার যার ড্রেস তাকে বুঝিয়ে দিলেন। শীতল পরে দেখবে বলে ভেবে ড্রেসটা রেখে দিয়েছিল। সারাদিন রোজা থেকে ইফতার সেরে রুমে এসে শুতেই চোখ গেল শপিং ব্যাগটার দিকে। ধরপড় করে উঠে আনন্দে ঝুমঝুম করে ঈদের ড্রেসটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতেই মনটা খারাপ হয়ে গেল। ড্রেস মনমতো না হওয়ায় কান্না পেল এবং রুমে বসে সে কাঁদতেই থাকলো। আজকে ইফতার পার্টি থাকায় ফ্রেন্ডদের সাথে ইফতার সেরেছে শুদ্ধ। ফ্রেন্ডদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে গিয়েছিল তার ল্যাবে। সেখানে কিছু কাজ সেরে রাত 10:30টার দিকে বাড়ি ফিরল। বাড়ির মেয়েরা তখন কিছু একটা নিয়ে খুব হাসাহাসি করছিল। ক্লান্ত বিধায় সেদিকে না গিয়ে সোজা রুমে চলে গেছে। সময় নিয়ে সাওয়ার নিয়ে বের হতেই ওর ফোনের রিংটোন বেজে উঠল। ডিসপ্লেতে সাওয়ান চৌধুরীর নাম দেখে কলটা রিসিভ করলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছতে মুছতে শুনল, আজ রাতে মেডিসিন আনতে হবে, না আনলে রাতে মেডিসিন মিস হয়ে যাবে। এদিকে উনি মিটিংয়ে আটকে গেছেন, এই জন্য শুদ্ধকে আনার কথা বললেন। অগত্যা শুদ্ধ পুনরায় রেডি হয়ে রুম থেকে বের হতেই শীতলের কান্নার শব্দ শুনে থমকে দাঁড়িয়ে গেল। এই তো কিছুক্ষণ আগে দাঁত বের করে হাসছিল, এখন আবার কি হলো? আবার মার খেলো না কি? একথা ভেবেই সে রুমের দরজায় নক করলে শীতল চোখ তুলে তাকালো। সকল আবদার মেটানোর মানুষটাকে দেখে ঠোঁট ভেঙে কেঁদে অসহায় কণ্ঠে বলে উঠল, শুদ্ধ ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। শীতলের করুণ আর্তনাদ শুনে শুদ্ধ ভিতরে প্রবেশ করলো। গুরুতর কিছু হয়েছে ভেবে জিজ্ঞাসা করলো, কি হয়েছে শীতল? শীতল বলল, আমার ইহজীবনে হাসি খুশি সব ধুলো মিশে গেছে। শুদ্ধ বলল, অযথা না বকে আসল কথা বল। শীতল বলল, টেলার্সে ঈদের ড্রেস বানাতে দিয়েছিলাম, ওই হারামজাদা সালোয়ারে ইলাস্টিক না দিয়ে বেল্ট দিয়ে দিয়েছে। বেল্টে সালোয়ার পরতে পারি না আমি, ঘন্টায় ঘন্টায় গিট্টু বেঁধে যায়। এর আগে সালোয়ারে খালি গিট্টু বেঁধে যাওয়ায় ওয়াশরুমে কাটা কম্পাস রেখেছিলাম। যতদিন ওই সালোয়ার পরেছি ততদিন কাটা কম্পাসটাকে সাথে সাথে রাখতে হয়েছিল। শুদ্ধ বলল, তা গিট্টুর সাথে কাটা কম্পাসের কি সম্পর্ক? একথা শুনে শীতল ঢোক গিলে নাক টানতে টানতে জবাব দিল, কারণ কাটা কম্পাস দিয়ে গিট্টু খুলতে সুবিধা হয়, কিন্তু আমি এবার ওসব আপোষ সহ্য করতে পারবো না। আমি নিবই না এই সালোয়ার। শুদ্ধ দুই আঙুলে কপাল ডোলে দীর্ঘশ্বাস চাপল। এই জন্য মরা কান্না কাঁদতে হবে? সে শীতলের কান্নার মুখের দিকে একবার তাকিয়ে হাতে থাকা সালোয়ারের দিকে তাকালো। তারপর ইশারা করে বলল, এটা আর ঠিক করা হবে না? শীতল বলল, হবে, কিন্তু আম্মু বলেছে এটাই পড়তে হবে। টেলার্সে অনেক ভিড়, পরে ঠিক করে এনে দেবে। শুদ্ধ বলল, ঠিকই তো বলেছে। শীতল বলল, মন মতো ড্রেস না পরলে ঈদ হয় নাকি? এটা যদি ঠিক না হয় এই ঈদে কোনো ড্রেসই পরবো না বলে দিলাম। শুদ্ধ বলল, তোর কি একটাই ড্রেস যে কাঁদতে বসেছিস?
শীতল বলল, একটা না, সব মিলিয়ে 5টা। তবে 5টা ড্রেস কবে কখন পরবো প্ল্যান করে ফেলেছি। এখন এটা মন মতো না হলে সব প্ল্যান ভেস্তে দিতে হবে। কথা বলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে পুনরায় কেঁদে ফেলল সে। তাকে এভাবে কাঁদতে দেখে শুদ্ধ বলল, টেইলরকে দিলে এটা সমাধান হবে, তাই তো? শীতল বলল, হুম। শুদ্ধ বলল, ঠিক আছে, রেডি হয়ে নিচে আয়।